রাজশাহীতে বিএনপি নির্বাচনী জনসভায় নেতাকর্মী সমর্থকদের ঢল। কিছুক্ষণ পর বক্তব্য দেবেন তারেক রহমান। শেরপুরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় জামায়াত বিএনপি একে অন্যকে দোষারোপ। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন? সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার। নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীদের। দুর্নীতি রোধে জোর দিচ্ছে জামায়াত। কোরআনী বিধান, ইসলামী বিধান চালু হলে হিন্দুরাও সবচেয়ে নিরাপদ থাকবে। কোন রকম দুর্নীতির মধ্যে যাইনি। আমি রাজনীতিকে ব্যবহার করে আমি কখনো অর্থ উপার্জন করিনি। নির্বাচনী খবর সংগ্রহের নীতিমালা সংশোধনের দাবি সাংবাদিকদের। এবার আওয়ামী লীগের নেতাকর্মী সহ পোস্টাল ভোট দেবেন ৬,০০০ কারাবন্দী। মার্কিন হামলা হলে ইসরায়েলে কঠিন আঘাত, হুমকি ইরানের। পরমাণু চুক্তি না করলে ভয়াবহ পরিণতি, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। রাজশাহীতে কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে রাজশাহীতে পৌঁছেছেন তিনি। প্রথমে হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। এরপর যাবেন স্থানীয় মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায়। ভোর থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন মাদ্রাসা মাঠে। উৎসাহ আগ্রহ নিয়ে তারেক রহমানকে দেখার এবং তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন সবাই। বক্তব্যের পর ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান। তুলে ধরবেন জনকল্যাণে আগামীর পরিকল্পনা। রাজশাহীর কর্মসূচি শেষে সড়ক পথেই বিএনপি চেয়ারম্যান যাবেন বগুড়ায়। পথে নওগাঁ জেলার এটিএম মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে রাতে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের কর্মসূচিতে যোগ দিয়ে এই অঞ্চলের প্রথম দিনের কার্যক্রম শেষ করবেন। পরদিন রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বগুড়ায় রাত্রি যাপন করবেন। শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। তারেক রহমান যেদিন থেকে বাংলার মাটিতে পা দিয়েছে, ধানের জোয়ার আরো ফাটে পড়েছে সারা দেশে। ভালোবাসি, ধানের শীষে ভোট দেবো। 17 বছর দিতে পারিনি, জিয়াক দিয়েছি, খালেদা জিয়াক দিয়েছি, এখন তারেক রহমানকে দেবো। এমন দেশকে আমরা চাই তারেক রহমানের হাত ধরে শক্তি করে আমরা দেশকে সামনের দিক অগ্রসরের জন্য, এটা আমাদের প্রত্যাশা। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রূপরেখার মাধ্যমে সেটা বাস্তবায়ন, সেটা প্রতিফলিত কতটুকু পাচ্ছে সেটা আসলে মানুষ মানে অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশের মানুষ। দর্শক, এই মুহূর্তে চলে যাব রাজশাহীর মাদ্রাসা মাঠে। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, এই মুহূর্তে তারেক রহমান কোথায় আছেন? কখন নাগাদ বক্তব্য দেবেন তিনি? রহমান এখন সেই নির্বাচনী জনসভায় রয়েছেন, অর্থাৎ রাজশাহী মাদ্রাসা মাঠের যেই ঐতিহাসিক জনসভাই বলা চলে। নির্বাচনকে ঘিরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরেই রাজশাহী অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মী প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আজকের এই দিনটির জন্য। এক পলক দীর্ঘ প্রায় 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই রাজশাহীর মাটিতে আসা এবং তাকে সশরীরে দেখা, তার বক্তব্য মুখোমুখি হয়ে
দাঁড়িয়ে শোনা, সেই অপেক্ষায় আসলে এখানকার মানুষ। তারেক রহমান ঠিক 2টো বাজার আগেই আসলে এই সমাবেশস্থলে এসে উপস্থিত হন। এর আগে বিমানবন্দর থেকে নেমে তিনি ঠিক এই সমাবেশ মঞ্চের বা সমাবেশস্থলের পাশ দিয়ে তিনি চলে যান হযরত শাহ মখদুম রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে। সেখানে মাজার জিয়ারত করে তিনি 2টার আগেই এই সমাবেশস্থলে এসে উপস্থিত হন। যখনই তিনি প্রবেশ করছিলেন, মঞ্চে আরোহণ করছিলেন, তখনই আসলে নেতাকর্মীরা স্লোগানে মুখর এক পরিবেশ তৈরি করে প্রকম্পিত করে তোলে পুরো এলাকা। এবং তারেক রহমানও মঞ্চের চারপাশে ঘুরে বেরিয়ে হাত নেড়ে নেতাকর্মী, সাধারণ মানুষ যারা এই সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন, বিপুল সংখ্যক যে উপস্থিতি, প্রত্যেককে তাদের অভিবাদন জানান, অভিবাদন গ্রহণ করেন এবং নিজের তরফ থেকেও হাত নেড়ে সেই অভিবাদন জানান। এবং অপেক্ষায় এখানকার মানুষজন যে তারেক রহমান আসলে কি বক্তব্য দেন সেটি। এখন এই মুহূর্তে মঞ্চে তারেক রহমানের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, মূলত এই রাজশাহীর 3 জেলা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং রাজশাহী জেলা, এই 3 জেলার যেই সংসদীয় আসন 13টি, সেই 13টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই নেতৃবৃন্দ রয়েছেন তারেক রহমানের সঙ্গে মঞ্চে। সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ডক্টর জোবাইদা রহমানও। যেহেতু এখান থেকে তারেক রহমান নওগাঁয় সমাবেশ অংশ নিয়ে পৌঁছে যাবেন তার পিতৃভূমি বগুড়ায়, সেক্ষেত্রে বগুড়ায় একটা অন্যরকম উপলক্ষ তৈরি করেছে তারেক রহমানের এই সফরে নির্বাচনী সমাবেশকে ঘিরে। স্থানীয় মানুষজনের প্রত্যাশা যে এবং নেতাকর্মীদেরও প্রত্যাশা, এই রাজশাহী অঞ্চল 39টি সংসদীয় আসন, যেই সংসদীয় আসনে বিএনপি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যে ভালো অবস্থানে ছিল, সেই জায়গাটা কিছু কিছু আসনে যেমন খানিকটা দোটানার মধ্যে এই সমাবেশের মধ্য দিয়ে, এই নির্বাচনী সমাবেশে তারেক রহমানের অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপি সেই আসন পুনরুদ্ধার কিংবা 39টি আসনেই নিরঙ্কুশ বিজয় লাভের জন্য সেক্ষেত্রে জনসমর্থন, নেতাকর্মীদের উজ্জীবিত করা একটা বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন এখানকার স্থানীয়রা। এবং গত কয়েকদিন ধরেই তারেক রহমানের আশাকে ঘিরে বেশ প্রচারণা, জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণার পাশাপাশি। সেক্ষেত্রে আজকে এই মুহূর্তে মূলত এই রাজশাহী মাঠের, মাদ্রাসা মাঠের বিপুল সংখ্যক জমায়েত প্রমাণ করে যে তারেক রহমানের জন্য তাদের এই অপেক্ষাটা কতটা আকুল অপেক্ষা। এবং অপেক্ষায় প্রত্যেকেই তারেক রহমান খানিক বাদেই আরও প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই আশা করা যাচ্ছে তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মধ্য দিয়ে নিশ্চয়ই কোনো বার্তা দেবেন এই বরেন্দ্র অঞ্চলের সাধারণ মানুষ থেকে নেতাকর্মী প্রত্যেকের জন্য। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁয় বিকেলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন শফিক ছোটন। শফিক, নেতাকর্মীরা তো ইতিমধ্যে আসতে শুরু করেছেন, জনসভাস্থলের সার্বিক চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন? উচ্ছ্বাস এই ঐতিহাসিক এই জনসভার সাক্ষী হতে, তারেক রহমানকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য চারিদিক থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষ ছুটে আসছে। আমি যদি পেছনের চিত্রটা দেখাই, যে ইতিমধ্যেই কিন্তু এটি মাঠের কানায় কানায় পূর্ণ প্রায়। এবং যখন তারেক রহমান আসবেন তখন আসলে এই মাঠে মানুষের জায়গা হবে কিনা সেটি নিয়ে বেশ সংশয় আছে। কেননা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলছেন প্রায় 2 থেকে 2.5 লাখ মানুষের সমাগম ঘটতে পারে। এরই মধ্যে নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে এবং পাশের জয়পুরহাটের বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করেছেন। মুহুর্মুহু তারা স্লোগান দিচ্ছেন, ধানের শীষের স্লোগানে তারা মুখরিত করে তুলেছেন পুরো এটিম মাঠ। একেবারে নেতাকর্মীরা বিভিন্ন তৃণমূলের একেবারে গ্রাম থেকে এসেছেন। তারা কিন্তু তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তারেক রহমানকে দীর্ঘদিন পর তারা দেখবে, এই আবেগ তাদের মধ্যে কাজ করছে। তারা তারেক রহমানের বক্তব্য শুনতে চান, সেই বক্তব্যে তাদের প্রিয় নেতা কি কি নির্দেশনা দিবেন সেই নির্দেশনা শোনার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা দেখছি যে নারী পুরুষ নির্বিশেষে শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছে এবং অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা সকাল থেকে দেখছিলাম কিছু মানুষ তারা ফজরের নামাজের আজানের পর নামাজ আদায় করে এই মাঠে আসতে শুরু করেছেন এবং অনেকেই সেই ভোর থেকে এই মাঠে এসে অবস্থান নিয়েছেন, এমনটি আমরা দেখছি। সব মিলিয়ে একটা জমজমাট পরিস্থিতি, কেননা
প্রায় ২০ বছর পর তারেক রহমান নওগাঁয় আসছেন এবং যেখানে তিনি যে মঞ্চে তিনি বক্তব্য দিবেন সেই মঞ্চের একই স্থানে ২০১১ সালে বেগম জিয়া তিনি বক্তব্য দিয়েছিলেন এবং ওই বক্তব্যটি আসলে শীর্ষ পর্যায়ের কোনো নেত্রীর বা কোনো নেতার কিংবা দলের শীর্ষ পর্যায়ের কারো বক্তব্য ছিল, যার কারণেই দীর্ঘদিনের প্রত্যাশা মানুষের, দীর্ঘদিনের চাওয়া ছিল তারেক রহমানকে খুব কাছ থেকে দেখতে চান, তারেক রহমানের বক্তব্য শুনতে চান। এই কারণেই আসলে মানুষজন ছুটে আসছেন, অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়ছেন। তারেক রহমানকে দেখার জন্য তারা অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। এমনটি কিন্তু অবস্থা, যতই সময় গড়াচ্ছে ততই নেতাকর্মীদের উপস্থিতিতে একেবারে জমজমাট হয়ে উঠছে এই এটিএম মাঠ। ঐতিহাসিক একটি জনসভা হবে এমনটি কিন্তু ধারণা করছেন যারা আয়োজন করেছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। শাওন, শফিক ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। ময়মনসিংহ মেডিকেলে ময়নাতদন্ত শেষে রেজাউলের মরদেহ নেওয়া হচ্ছে শেরপুরের শ্রীবর্দীতে। বিকেলে শ্রীবর্দী কলেজের মাঠে তার জানাজা হবার কথা রয়েছে। এদিকে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি পুরো এলাকায়। রাতে গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে প্রাণ হারান রেজাউল করিম। তিনি শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। বুধবার দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়। মুহূর্তেই তার রূপ নেয় ধাওয়া, পাল্টা ধাওয়া আর সংঘর্ষে। মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়, কয়েকটি মোটরসাইকেলে দেওয়া হয় আগুন। এই ঘটনায় দুই পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়। জনগণের উপর আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। সকালে রাজধানীর মিরপুর 10-এ নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণের অধিকার আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। শেরপুরে বিএনপির প্রার্থীর সুনির্দিষ্ট উস্কানিতে জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যাকাণ্ড, এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট হেসানুল মাহবুব জুবায়ের। সকালে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয় শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। দাবি, শেরপুরের ঘটনায় পুরো বাংলাদেশের প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার চিত্র স্পষ্ট। স্থানীয় প্রশাসন সংঘর্ষ নিবৃত্ত না করে তারা দর্শকের ভূমিকা পালন করেছে। শুধু শেরপুর নয়, সারা দেশেই জামায়াত ইসলামীর 11 দলীয় জোটের নেতাকর্মী ও মহিলা কর্মীদের উপরে হামলা অব্যাহত রেখেছে বিএনপি। বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণে এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। সন্ত্রাসীরা সেখানে আগে থেকেই ছিল, তাদের উদ্দেশ্য ছিল যে নুরুজ্জামান বাদল যিনি জামাত ইসলামের প্রার্থী শেরপুর 3-এর, মূলত তাকে হত্যা করা, অন্যদেরকে মারাত্মকভাবে আহত করা। এই ঘটনাকে সামনে রেখে আজকে 1টার সময় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আমরা বিক্ষোভ মিছিল করব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। প্রশাসনের বারবার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরে সংঘাতের সূত্রপাত বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন। বলেন, যে কোনো হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তিনি। সকালে সংবাদ সম্মেলনে মাহদি আমিন জানান, আজ সন্ধ্যা থেকে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে তারেক রহমানের পডকাস্ট শুরু হবে, যেখানে তিনি ধাপে ধাপে বিএনপির বিশদ পরিকল্পনা তুলে ধরবেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর মাহাদি বলেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সকল রাজনৈতিক দলকে সহনশীল থাকার আহ্বান জানান তিনি। এদিকে রাজধানীর শনির আখড়ায় জামায়াতের নারী সমর্থকের উপর হামলার ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে প্রশাসনকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন?
এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন, তিনি যে দলেরই হোক না কেন তা কোনোভাবেই কাম্য না। শেরপুরে জামায়াত নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের সহিংসতার সাথে সংশ্লিষ্ট যে কোনো প্রাণহানি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, জড়িতদের আইনের আওতায় আনা হবে। এছাড়া শেরপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। নির্বাচন থেকে আর মাত্র 2 সপ্তাহ দূরে থাকায় বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। একই সাথে তাদের সমর্থকদের মধ্যেও সংযম নিশ্চিতের তাগিদ দেওয়া হয় বিবৃতিতে। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে দেশের জন্য জীবন দেবে জামায়াত, কিন্তু জনগণের অধিকার কেড়ে নিতে দেবে না, এমনটাই জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 18 কোটি মানুষের জন্য জামায়াতের লড়াই। রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, দেশে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজরা জনগণের উপর চেপে বসেছে। প্রশাসনিক নির্লিপ্ততার কারণেও চাঁদাবাজি বন্ধ হয় না। তিনি বলেন, যুবকরাই আগামীর বাংলাদেশ গড়বে, তাদের কাছে যার যার যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করা হবে। এর আগে রাজধানীর মিরপুর 10 নির্বাচনী কার্যালয় এবং মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন জামায়াত আমির। উদ্বোধন শেষে তিনি বলেন, দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, 12 তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে। মিছিল করতে করতে অনেকে ঢলে পড়ছেন, জীবন চলে যাচ্ছে, রাতের পর রাত, দিনের পর দিন বসে আছেন, তাদের দেখার মতো কেউ নাই, কথা শোনার কেউ নাই। সেই পরিবেশ আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমাদের যে যুব সমাজ 24-এ বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আপাতত মুক্তি এনে দিয়েছে, তাদের কামনা, বাসঙ্কা এবং আকাঙ্ক্ষার সমাজ হবে, সেই সমাজটা আমরা করতে চাই। দর্শক, রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাব তার কাছে। সবুজ, প্রচারণায় জামায়াত আমির কি বলছেন? শাওন, মূলত এটি নির্বাচনী প্রচারণা নয়, নির্বাচনী জনসভা। অর্থাৎ ঢাকা 12তে নির্বাচনী জনসভা শেষ করে ঢাকা 14 যে আসনটি রয়েছে, এখানে ব্যারিস্টার আরমান নামে যিনি পরিচিত, তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় মূলত জনসভা অনুষ্ঠিত হবে। তিনি 2টার দিকে শুরু হওয়ার কথা ছিল, সেই হিসাবে এখানে জনসভাটি শুরু হয়েছে এবং জামাত আমির 2টার দিকে আসার কথা, যদিও এখন পর্যন্ত এসে এখানে পৌঁছায়নি, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন। মূলত যেটি হয়েছে, সকাল থেকেই উনি বিভিন্ন জায়গায়, অর্থাৎ তার যে নির্বাচনী ব্যস্ততা, সেই ব্যস্ততার কোথাও না কোথাও সেখানে যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন এবং এর ফাঁকে ফাঁকে মূলত এই যে নির্বাচনী জনসভাগুলো রয়েছে, সেই জনসভাগুলোতে তিনি কথা বলছেন। এবং তিনি যেই জায়গাটিতে সবচেয়ে বেশি এই নির্বাচনী জনসভাগুলোতে যোগ দিয়েছেন, অর্থাৎ চাঁদাবাজ, দুর্নীতি, অনিয়ম বন্ধ করার পাশাপাশি জামায়াত ক্ষমতায় আসলে কি ধরনের মানুষের কিভাবে লাভবান হবে, সেই প্রতিশ্রুতিগুলো যেমন দিচ্ছেন। এবং এর পাশাপাশি তিনি একটি অভিযোগ করেছেন, তিনি বলছেন যে সামনে যে আলামত, অর্থাৎ গতকালকের যে শেরপুরে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি এবং জামায়াতের যে নারী কর্মীদের যেভাবে হামলা করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, সেই আলামতগুলো একেবারেই ভালো নয়। এবং তিনি নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে যেহেতু সরকার এবং নির্বাচন কমিশন বারবার বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং এই এতদিনের যে নির্বাচন, অর্থাৎ দেশের ইতিহাসে একটি সবচেয়ে ভালো নির্বাচন হবে, তিনি বলেছেন আমরা এই যে ইসি এবং সরকার এই কথাগুলো বলছে, কিন্তু জনগণ মাঠের যে পরিবেশ, সেই পরিবেশে মানুষজন এখন পর্যন্ত সেইভাবে সরকারের প্রতি আশ্বস্ত হতে পারেননি। তারা বলছেন যে জনগণ, সেই কথাগুলোই তারা বলছেন। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই খিলগাঁওয়ের গোড়ান এলাকায়। সেখানে রয়েছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত।
ধন্যবাদ শাওন। মূলত সব রাজনৈতিক দল বা বিভিন্ন যারা স্বতন্ত্র নির্বাচন করছেন তারাও তাদের মতো করে প্রচারণে বেরিয়েছেন। আমি এখন অবস্থান করছি বিএনপির যিনি প্রার্থী ঢাকা ৯ আসনের হাবিবুর রশিদ হাবিব। তিনি মূলত গোরানের বিভিন্ন জায়গা বিভিন্ন গলিগুলোতে তিনি তার মার্কা অর্থাৎ ধানের শীষের প্রতীকে ভোট চেয়েছেন, সেই সঙ্গে নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি তিনি আশপাশের যেই বাসা বাড়িগুলোতে উঠান বৈঠকের মতো করে তিনি সেখানে অবস্থান নিচ্ছেন এবং বলার চেষ্টা করছেন যে এই ঢাকা ৯-এর যেই সংকট বা যে সম্ভাবনা সেই সম্ভাবনা নিয়ে তিনি তার মতো করে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই সঙ্গে বিএনপির পক্ষ থেকে বিএনপি যেই দেশ গড়ার যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি আলোকে তিনিও তার পরিকল্পনার কথা বলছেন এই অঞ্চলে অবহেলিত এবং সেই সঙ্গে উন্নয়ন বঞ্চিত যেই একেবারে মাস্টার প্ল্যান অনুযায়ী উন্নয়ন করার জন্য যা যা করার দরকার তিনি তার পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তার সঙ্গে এখানে বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ডাক্তার তাসনিম জারা এবং সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি থেকে 10-11 দলীয় জোট থেকে আরেকজন প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে এই জায়গাতে তারা চেষ্টা করছেন মানুষের কাছে পৌঁছানোর। তারপর আমরা একটু প্রার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই এই অঞ্চলে আপনি বলছেন যে অবহেলিত, কি বিষয়ে আপনি গুরুত্ব দিবেন? আমাদের এই এলাকা অনেক ধরনের সমস্যা, নাগরিক বঞ্চিত একটি এলাকার নাম হচ্ছে ঢাকা ৯। এই এলাকায় যেমন আমাদের গ্যাসের সমস্যা রয়েছে, আমাদের রাস্তাঘাট সংস্কারের দরকার, প্রশস্ততা দরকার। আমাদের এখানের ব্রিজ নাই, আমাদের এখানে অনেকগুলি ব্রিজ দরকার। যে ওয়ার্ডগুলি ইউনিয়নগুলি নতুনভাবে বিভিন্ন জায়গায় নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। শেরপুর একটা ঘটনা ঘটলো। আপনার এই অঞ্চলে লেভেল প্লেইং ফিল্ড বা অন্য রাজনৈতিক দলে যারা এখানে নির্বাচন করছেন তারা কতটুকু আপনার দ্বারা কিংবা কোনো ধরনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার কোনো ধরনের আলামত এখানে আপনি দেখছেন? দেখুন, আমি নির্বাচনের অংশগ্রহণ করে প্রথম দিনেই বলেছি যে যারা এখানে আমরা প্রার্থী হয়েছি আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমরা যার অবস্থান থেকে শেষে প্রচারণা চালাবো। যেহেতু আমরা এই এলাকার প্রার্থী, আমরা সবাই এই এলাকার উন্নয়ন চাই এবং এলাকার সবাইকে নিয়ে কাজ করতে চাই। সেই কারণে আমরা এমন কিছু করব না যাতে অন্য কেউ সুযোগ নিতে না পারে। বলছিলেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এর বাইরে আমরা অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি, তারাও একই কথা বলছেন যে এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা এবং একটা সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার, যে ধরনের পরিবেশ থাকা দরকার তারা চেষ্টা করবেন তাদের জায়গা থেকে সেই পরিবেশ। সব ব্যাপারেই তারা আশ্বস্ত করছেন। অনেক ধন্যবাদ আরিফিন আপনাকে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রাণ সস। প্রচার গণসংযোগে সারা দেশে ব্যস্ত সময় কাটছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রত্যেকেই নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। প্রতিটি অলি গলিতে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে চাইছেন ভোট। তাদের মন জয়ে নানা প্রতিশ্রুতি আশ্বাসের পাশাপাশি তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। শহর থেকে গ্রাম সব জায়গার পথঘাট ছেয়ে গেছে ব্যানার ফেস্টনে। ভোটাররা চাইছেন যোগ্য প্রার্থী এবং শান্তিপূর্ণ পরিবেশ। কোথাও কোথাও পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন প্রার্থীরা। আপনাদের যে বিশ্বাস, আপনাদের যে আস্থা আমার উপরে ছিল, তার খেয়ানত আমি কখনো করিনি। আমি নিজে কখনো কোনো রকম দুর্নীতির মধ্যে যাইনি। আমি রাজনীতিকে ব্যবহার করে আমি কখনো অর্থ উপার্জন করিনি। দেশের মানুষের চাপে, বিশ্বের গণতান্ত্রিক বিশ্বের চাপে, বাংলাদেশের মুক্ত গণতন্ত্রকামী মানুষের চাপে নির্বাচনে অনেকে বাধ্য হয়ে আসছে। এখন নির্বাচনে তারা আদৌ চায় কিনা সেটা তো একটা বিষয় আছে। 54 বছরের রাষ্ট্র যারা পরিচালনা করেছে তাদের তিক্ততায় বিরক্ত হয়ে মানুষ এখন সুশাসনের দিকে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা এখন দাঁড়িপাল্লায় ভোট দেবে। আমরা চাই না কোনো আসন নষ্ট হোক, কোনো আসন চাঁদাবাজদের হাতে যাক, সন্ত্রাসদের হাতে যাক, নতুন করে যারা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে যাক, আমাদের ভেদাভেদ বা ভুলের কারণে। দর্শক, রাজধানীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন আমার সহকর্মীরা। এবার উত্তর এলাকায় রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। যাব তার কাছে। বিজয়, প্রার্থীদের প্রচারণা আপনি কেমন দেখছেন? কোন এলাকায় আছেন এখন জানাবেন বিস্তারিত।
শাওন, এই মুহূর্তে আমি আছি ঢাকা 11 আসনে। এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম, তিনি কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। এই মুহূর্তে তার একটি প্রচারণা সভায় আমরা আছি। এটি মূলত হাদিবাড়ি, ঢাকা 11 আসনের হাদিবাড়ি আসনে। এখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু ডক্টর এম এ কাইয়ুম তিনি যোগ দিয়েছেন এবং এর আগে তিনি আসার পথে এই এলাকার মানুষদের, ভোটারদের কাছে ভোট চেয়েছেন, লিফলেট বিতরণ করেছেন এবং বিভিন্ন ধরনের তিনি আশ্বাস দিচ্ছেন ভোটারদের যে তিনি যদি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যদি আসলে নির্বাচিত হন তাহলে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়ে যাচ্ছেন। এর মধ্যে যদি আমি অন্যতম একটি বলি যে তিনি বলছেন যে অবৈধ এইসব এলাকা অবৈধ গ্যাস সংযোগ বন্ধে লড়াই করবে তিনি এবং এছাড়াও মশা নিধনের জন্য মশা নিধনের বিভিন্ন ওষুধ দিবেন এমনটাও তিনি জানিয়েছেন। এছাড়াও যদি বলি যে প্রতিটি আবাসিক এলাকার সোসাইটিতে আওতাভুক্ত সব এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করে গেট নির্মাণ এবং নাইট গার্ডের ব্যবস্থা করবে এমনটাও প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। এছাড়াও যদি বলি যে চলাচলের রাস্তায় যেন বিঘ্ন না হয় সেজন্য তিনি বাড্ডা লিং রোডের ডিআইটি প্রজেক্টের হকারদের নিয়ে ইতিমধ্যে একটি সমিতি গঠন করেছেন এবং তাদের জায়গা নির্ধারণ করে দেওয়া হবে। পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে তাদের ব্যবহারের জন্য ডাস্টবিনের ব্যবস্থাও করে দেওয়া হবে এমনটাও তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলি শাওন যে প্রচারণা কিন্তু জমে উঠেছে। আমরা বিভিন্ন এলাকার প্রার্থীদের মধ্যে আমরা এই প্রচারণা দেখতে পাচ্ছি এবং সেখানে মানুষের মধ্যেও বেশ উৎসবমুখর পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। তো সবকিছু মিলিয়ে যদি বলি যে প্রচারণা চলমান রয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের কোনো এইসব এলাকায় সংঘর্ষের কোনো ঘটনা আমাদের কাছে নেই। অনেক ধন্যবাদ বিজয় আপনাকে। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই ফেনীতে, সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, কোন আসনে রয়েছেন আপনি? সেখানকার প্রচারণা কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। শাওন, আমি আছি এই মুহূর্তে ফেনীর 2 আসনে। ফেনীর 2 আসনের যিনি প্রার্থী, জামাত সমর্থিত জোট প্যানেলের প্রার্থী, এবি পার্টির চেয়ারম্যান ইউনিয়নের ধুলিয়া সদর উপজেলা ধুলিয়া ইউনিয়নে তিনি তার প্রচারণা করেছেন। এখন আছে তিনি ফেনী পৌরসভায়। তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা একটু সরাসরি তার কাছে জানতে চাইবো যে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি বিভিন্ন জায়গায় বলছেন যে নারী ভোটারদের ফ্যামিলি কার্ড দিবেন। সেখানে আমরা নারী ভোটারদের আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই আসনটিকে আসলে বিএনপি বলছে এটি বিএনপির ঘাঁটি এবং জামাত বলছে এটি জামাতেরও ঘাঁটি। আসলে প্রার্থী কি বলবেন আমরা একটু সরাসরি তার কাছে জানবো যে এটি বলছে বিএনপির ঘাঁটি, জামাত বলছে জামাতের ঘাঁটি। আপনি আসলে কি বলবেন? কেউ কাউকে ঘাঁটি দাবি করে তো করতে পারে সাংগঠনিক ভাবে, কিন্তু আমি মনে করি কোনো ভোটাররা কারো কাছে দায়বদ্ধ না। কেউ যদি বলে যে উনি বিএনপির ভোটার, কেউ যদি বলে যে আমি আওয়ামী লীগের ভোটার, আসলে দলীয় ভোটার কনসেপ্টটাই আমরা মনে করি বদলে দেওয়া দরকার। কারণ প্রত্যেক ভোটার 5 বছর পর সে একটা অধিকার পায়। তার দলের প্রার্থীর ব্যাপারে যদি তার অপছন্দ থাকে তাহলে এই 5 বছরের মধ্যে সে কিন্তু একটা রায় দিতে পারে। তো আমি যেটা মনে করি দলের ঘাঁটি বা দলের ভোটার, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। শাওন, আপনি জানেন যে ফেনী সদর আসনটি একটি ভিআইপি আসন, কারণ হচ্ছে যে এই আসনের জেলা হেডকোয়ার্টার রয়েছে। এখানে মোট ভোটার হচ্ছে 4,32,056 জন। শাওন। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে আমরা আরো একবার চলে যেতে চাই রাজশাহী মাদ্রাসা মাঠে, সেখানে কথা বলছেন তারেক রহমান। এখন যেহেতু এটা নির্বাচনী জনসভায় কি হয়ে থাকে? নির্বাচনী জনসভায় এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে। তবে আজকের এই নির্বাচনী সভাটা আমরা ভিন্নভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই, ভিন্নভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই। কি সেই কথা? আপনাদের কথা আমি বলতে চাই, জনগণের কথা আমি বলতে চাই, এলাকার মানুষের কথা আমি বলতে চাই। যেই কথাগুলো বললে, যেই বিষয়গুলো আলোচনা করলে পরে মানুষের উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে, জেলার মানুষের, উপজেলার মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, যখনই অন্য জেলার মানুষ রাজশাহী নিয়ে কথা বলে,
তখনই দুটো বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে কোন জিনিসটা ভেসে ওঠে বলেন তো? কোন জিনিসটা প্রথমে রাজশাহী বললেই কোনটা বোঝায়? পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা। তো এখন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে পদ্মাই বলেন, তিস্তাই বলেন, ব্রহ্মপুত্রই বলেন, যেই নদী বলেন, পানি আছে কোনো পানি নাই। পদ্মার সাথে যে খালগুলো সেগুলোতে কোনো পানি আছে? কোনো পানি নাই। এরপরে আসেন রাজশাহী বললে কি বোঝায়? শিক্ষা নগরী, তাই তো? শিক্ষা নগরী বোঝায়। এই নগরীতে বহু শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আছেন, কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থানের অভাবে ঘরে বসে আছে। ঠিক, এখানে আইটি পার্ক করেছে, কিন্তু কোনো কাজ হয় না। আইটি পার্কে হয় কোনো কাজ? কোনো কাজ হয় না। তো এখন এই বিষয়গুলো তো আমাদেরকে নজর দিতে হবে, তাই না? আমাদের নদীতে পানি দরকার। কেন পানি দরকার? এই রাজশাহী সহ এই বিভাগটা, এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন, এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ উৎপাদন করে, দ্বিগুণ খাদ্য উৎপাদন করে। এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ অবস্থা, তাই তো নাকি? আচ্ছা, আমি তো ভাই বহু বছর পরে আসছি, আমি কিছু জিজ্ঞেস করলে বলতে হবে তো আমাকে, নাহলে আমি জানবো কেমন করে? আচ্ছা, এই বরেন্দ্র প্রকল্প দেশনেত্রী খালেদা জিয়ার সময় শহীদ জিয়া যেটা রেখে গিয়েছিলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সময় এটাকে আরো বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজেক্ট আকার ধারণ করেছিল। শুধু যে খাল, শুধু যে রাস্তা তা না, এটাতে বনায়নও ছিল, বনের ব্যবস্থা ছিল, ছোট 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 বনের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু বিগত 16 বছর আমরা দেখেছি যে এটাতে কোনো কাজ নেই। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে বরেন্দ্র প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল, যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় 1000 কোটি টাকা, কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, যদি আপনাদের সমর্থন থাকে, আরেকটি কাজ করতে চাই। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারে, এলাকার মানুষের, পুরো এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী শহর সমান ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দেব। এখন আসেন প্রিয় ভাই বোনেরা, এইগুলো হচ্ছে কতগুলো হচ্ছে পুরনো পরিকল্পনা, যেগুলোকে আমরা নতুন করে চালু করবো। শহীদ জিয়া সেই খাল খনন কর্মসূচি, সাথে আমরা পদ্মা ব্যারেজের কাজে ইনশাল্লাহ হাত দেব যত দ্রুত সম্ভব। কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চলের উত্তরাঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ এই বরেন্দ্র প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত কৃষকরা সুবিধা পেয়ে থাকে, পায় না? সেই পর্যন্ত চলে গিয়েছে এটা প্রকল্পের সুযোগ সুবিধা। কাজেই সেটি পদ্মা ব্যারেজই হোক, প্রকল্প চালুই হোক না কেন, এটার সুবিধা সকল মানুষ পাবে। কৃষক পাবে, কিষাণ বোন পাবে, কৃষক ভাই পাবে, সাধারণ মানুষ পাবে। কারণ উৎপাদন যখন বাড়বে, স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। কিন্তু একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজে ঠিকভাবে রাখতে পারে, হিমাগারে রাখতে পারে। এই যে এখানে আম বাগান, আমাদের এই যে চাপাই শহর রাজশাহীর যে আম বাগান, আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়। প্রিয় ভাই বোনেরা, এবার আসেন আরেকটি কথা বলি। ওই যে বললাম, রাজশাহীর কথা বললেই একটি কথা মনে আসে, শিক্ষা নগরী। কিন্তু মানুষ শিক্ষিত আছে, উচ্চশিক্ষিত মানুষ আছে, আইটি পার্ক আছে, কিন্তু কোনো কাজ নাই।
আমরা এই আইটি পার্ককে সচল করতে চাই। আইটি পার্ককে সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত যে মানুষগুলো আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করে, তাদের আইটি সংক্রান্ত যেই কাজগুলো তাদের দরকার, এই মুহূর্তে আইটি সংক্রান্ত কাজ বলতে আমাদের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে, যে কয়েকটা, শুধু ওই কয়টাতেই কাজ করা যায়। এর বাইরেও বহুত কাজ আছে যারা আইটিতে, আমাদের অনেক তরুণ আছে, অনেক যুবক আছে যারা এই কাজে পারদর্শী, কিন্তু তাদের কর্মসংস্থানের উপায় নাই। আমরা সেই উপায়টি তৈরি করতে চাই, আইটি পার্কের মধ্যে সেই উপায়টিকে তৈরি করতে চাই। একই সাথে আমরা এই বিভাগে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে চাই, যে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মেয়ে বোনদেরকে ট্রেনিং দিব, এবং সেই বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই, যাতে করে তারা দেশের ভিতরে নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারে, অথবা সেই ট্রেনিং পাওয়ার পরে তারা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে এখানে কয়েক হাজার মা বোন উপস্থিত আছেন। আপনারা দেখেছেন যে দেশের যে খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি একটি পলিসি গ্রহণ করেছিলেন যে আমাদের নারীদেরকে, মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, এবং সেই জন্যই ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছিল, যার ফলে বাংলাদেশে এখন মেয়েদের শিক্ষিতের হার যে কোনো সমাজে অনেক বেশি। কিন্তু শুধু শিক্ষা দিলেই চলবে না, শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে, প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ড দল মত নির্বিশেষে প্রত্যেকটি মা এই ফ্যামিলি কার্ড পাবে, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে মিনিমাম কিছু সুযোগ সুবিধা পাবে, যাতে করে মাসে তাদের সংসারের ধাক্কাটা সামলে উঠতে পারে, তারা সংসারে চালানোর যে ধাক্কা, সেই ধাক্কাটি মা বোনরা যাতে সামলে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই এলাকায় বহু মানুষ এখান থেকে আপনাদের সামনে যে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য, যায় না? এখান থেকে বছরে বহু মানুষ এইখান থেকে পার হয়ে চিকিৎসার জন্য যায়। এটা দেশের বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই, এবং এই অবস্থার পরিবর্তন করার জন্য আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসার সুবিধা পায়, যাতে করে আমরা বৈদেশিক মুদ্রা দেশে রেখে দিতে পারি, যাতে করে দেশের মানুষ দেশে থেকেই ভালো চিকিৎসা গ্রহণ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চল মূলত কৃষি নির্ভর। প্রধান পেশা হচ্ছে কৃষি পেশা। কৃষি পেশা সংক্রান্ত যে সকল ইন্ডাস্ট্রি করা সম্ভব, সেগুলোর একটি তালিকা কম বেশি আমরা তৈরি করেছি, এবং ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে। যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করবে, তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে, যাতে করে তারা মিল ফ্যাক্টরি করতে পারে। কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে, তাহলে এই এলাকার সন্তানরা, সেটি রাজশাহী জেলা হোক, সেটি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক, তাহলে তারা তাদের কর্মসংস্থানের সুবিধা হবে। প্রিয় ভাই বোনেরা, যেহেতু রাজশাহী সহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত, যদিও সমগ্র বাংলাদেশের এই অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত, দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ একটি অংশ কৃষি পেশার সাথে জড়িত। কাজে কৃষক যদি আজকে ভালো থাকে, তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে। কৃষক যদি আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে দেশের মানুষও সহজেই কৃষি উৎপাদিত যে পণ্য আছে সেগুলো তারা সহজেই তাদের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে। সেগুলো
এবং সেই জন্যই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঠিক ফ্যামিলি কার্ড যেরকম মায়েদের হাতে পৌঁছে দিতে চাই, কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড একটি পৌঁছে দিতে চাই প্রত্যেক কৃষক ভাইদের কাছে, যার মাধ্যমে তারা ব্যাংকের ঋণ সহ, যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে কীটনাশক ঔষধ, বীজ সহ, সার সহ এই সুবিধাগুলো সরাসরি আমরা কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই। এবং আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ের সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করবো ইনশাআল্লাহ। 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাআল্লাহ আমরা মওকুফ করবো। ধানের শীষ ইনশাআল্লাহ বিজয় হবে। কি ধাক্কা দিলেন নাকি আপনারা? হ্যাঁ, মনে ধাক্কা দিলেন কি তোমরা? আচ্ছা, ঠিক আছে, চলবে, আপাতত চলবে, ঠিক আছে ইনশাআল্লাহ। কেন এই কাজগুলো করছি, এই পরিকল্পনার কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম, এই কাজগুলোর কথা আপনাদেরকে এই জন্য বললাম প্রিয় ভাই বোনেরা। বিগত 16 বছর 17 বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেরকম কেড়ে নেওয়া হয়েছিল, এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় না। আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা প্রকল্প করা হয়েছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্য ছিল মেগা দুর্নীতি। কিন্তু এলাকার মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ, কৃষকদের পাশে দাঁড়ানো, মা বোনদের পাশে দাঁড়ানো, এই রকম কোনো কাজ, এলাকার হাসপাতাল, এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা, শিক্ষক ঠিক মতন পাঠানো, ডাক্তার ঠিক মতন পাঠানো, এগুলো কোনো কাজ বিগত 16-17 বছর হয় না। কাজে এখন এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যেটি হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে। এবং সেজন্যই আজকে আমাদের জন্য এই 12 তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা। 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি, গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি, তাহলে আপনাদের সামনে আমি যে পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম, আপনাদের যে দাবিগুলো বা আপনাদের যে চাওয়াগুলোর কথা তুলে ধরলাম, মানুষের উপকার হয় এরকম কাজের কথা যেগুলো আমি তুলে ধরলাম, সেই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু আমরা যদি গণতন্ত্রকে ধরে রাখতে না পারি, তাহলে মেগা প্রজেক্ট হবে, জনগণের কোনো প্রজেক্ট হবে না। কাজে প্রিয় ভাই বোনেরা, জনগণের প্রজেক্টকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে, গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে। কারণ গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত হয়, তাহলে জনগণের কাছে জবাবদিহিতামূলক শাসন দেশে আসবে। জনগণের কাছে যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে, তারাই জনগণের জন্য কাজ করবে। অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না, এবং জনগণের কাছে যেহেতু তাদের কোনো জবাবদিহিতা ছিল না, সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে, দেশে কিভাবে অনাচার হয়েছে, দেশে কিভাবে গুম হয়েছে, দেশে কিভাবে খুন হয়েছে, দেশে কিভাবে লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলা নির্যাতনের শিকার হয়েছিল। আসুন আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে। অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংহত করা, গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা, কোনোভাবেই জনগণ গণতন্ত্রের ঝান্ডা যাতে নেমে যেতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা শান্তিতে বিশ্বাস করি, কারণ শান্তিতে এই জন্য আমরা বিশ্বাস করি, শান্তি থাকলে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে চাবো।
আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না, এবং যেতে চাই না বলে আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না। বরং আমি যদি সমালোচনা করি আপনাদের কোনো লাভ হবে? আপনাদের পেট ভরবে? পেট ভরবে? আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে? আপনাদের কৃষি লোন 10,000 টাকা যে মওকুফ করবো আমরা, সেটা করা সম্ভব হবে? এটা করা সম্ভব হবে। সেজন্যই আমি কারো সমালোচনায় যেতে চাই না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করবো, সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে, সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। যদি কোথাও কোনো বিভেদ কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে। 71 সালে যখন দেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম। 2024 সালের 5ই আগস্ট যখন দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল স্বৈরাচারকে বিদায় করার জন্য, তখনও আমরা কেউ দেখিনি কার ধর্ম কোনটা, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। কাজে আজ দেশ গড়ার সময় আছে, আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে। আজ আমরা ধর্ম দেখতে চাই না, আমরা দেখব ভোটার, আমরা দেখব মানুষ, আমরা দেখব সে বাংলাদেশি। তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি, তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী। যারাই গণতন্ত্রে বিশ্বাসী, যারাই শান্তিতে বিশ্বাসী, আমরা তাদের সাথে আছি, আমরা তাদেরকে আমাদের সাথে রাখতে চাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। এই বাংলাদেশের 13 তারিখ থেকে হবে জনগণের দিন। জনগণের প্রত্যাশা, জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষা যে সকল আছে, সে সকল বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে শুরু হবে। বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে, মা বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে, কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে, বেকারদের কর্মসংস্থানের কাজ শুরু হবে। আমাদের তিস্তায় পদ্মা ব্যারাজের কাজ আমরা শুরু করব, বরাদ্দ প্রকল্পের কাজ আমরা শুরু করব, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ, এবং এই কাজগুলো ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাআল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, সবসময় আমি একটি কথা বলি, শহীদ জিয়া দেশ গড়েছেন, দেশের যে খালেদা জিয়া দেশ গড়েছেন, এখন আমাদের সকলের পালা দেশ গড়া। কারণ এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেই জন্যই আমি একটি কথা বলি, সবসময় একটি কথা বলি, কথাটি আপনারাও জানেন, আমার সাথে দয়া করে কথাটা বলবেন। করব কাজ, করব কাজ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনরা, প্রার্থী ভাইরা আপনি একটু দাঁড়ান তো, ক্যান্ডিডেট সাহেব আপনি একটু দাঁড়ান, শুধু প্রার্থী ভাইরা একটু দাঁড়ান। প্রিয় ভাই বোনেরা,
এই যে আমার হাতের ডানে এবং বামে এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা, আর এদের দায়িত্ব হচ্ছে 12 তারিখে ইনশাল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতিয়ে আনবেন 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে, আপনাদেরকে এরা দেখে রাখবে। 13 তারিখ থেকে ইনশাল্লাহ 12 তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে দেখে রাখা। ঠিক আছে? চলবে ইনশাল্লাহ। এরা হচ্ছে সব ধানের শীষের প্রার্থী। আচ্ছা, বলে কি হবে? প্রিয় ভাই বোনেরা, আমাদের এই মঞ্চের হাতের বাম পাশে গত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত আছে সেই পরিবারের সদস্যরা এখানে বসে আছে। 71 সালে লক্ষ শহীদের 71 সালে লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। ঠিক জুলাই আন্দোলনে এই শহীদ এবং শহীদ পরিবারের যারা তাদেরকে হারিয়েছে তারা এবং যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 71-এ অর্জিত সেই স্বাধীনতাকে 24-এ আমরা রক্ষা করেছি। আসুন আজকে আমরা আরেকটি প্রতিজ্ঞা গ্রহণ করি। সেই প্রতিজ্ঞাটা হচ্ছে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, যারা বিভিন্নভাবে আহত নির্যাতনের শিকার হয়েছে, তাদের ত্যাগ যেন বৃথা না যায়। এই দেশের দর্শক, শেষ করছি দুপুরের বাংলাদেশের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।